গতিটাকে স্তব্ধ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এর দায় একমাত্র বিজেপি। সিপিএম এর বিরুদ্ধে আমাদের রাজনৈতিক বক্তব্য আছে, সিপিএম এর বিরুদ্ধে আমাদের নীতিগত বিরাট ব্যবধান আছে। আমাদের দীর্ঘ 34 বছরের গণসংগ্রামের ইতিহাস আছে, কিন্তু এক্ষেত্রে সিপিএম এর এই নীতিটিকে আমরা বলতে চাই প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে যে অন্তত ওনারা এটা বলতে পেরেছেন যে এই অরাজনৈতিক ছাত্র সমাবেশে কোন ছাত্র নেই এবং এতে এর সঙ্গে সিপিএম এর কোন যোগ নেই। প্রথমে কিন্তু সিপিএম এই সমস্ত অরাজনৈতিক ভাবে বিজেপি সিপিএম মিলেমিশে এক হয়ে গেছিল। পরবর্তী দিনে এদের কিছু বুদ্ধিমান বুদ্ধিজীবী শ্রেণীর নেতা তারা এটা উপলব্ধি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা সঠিক। এই অরাজনৈতিক সমাবেশের পিছনে কোন স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন নেই, এটা পিছন থেকে বিজেপি, তার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু মহাসভা, বজরং দল, এই ধরনের কিছু উগ্র হিন্দু মৌলবাদী সংগঠন তারা যুক্ত হয়ে এই বিশৃঙ্খলা তৈরির পিছনে ষড়যন্ত্র তৈরি করেছে। এর জন্য পুলিশ প্রশাসন সর্বতোভাবে তার কথা বলেছিল সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। এদের সঙ্গে দোষর হয়েছিলেন কারা? বিধানসভা লোকসভা ভোটের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার জন্য যারা মঞ্চ বেঁধে একদিন, দুদিন, 300 দিন, 500 দিন জি আন্দোলনের জন্য তারা একটা সময়সীমা বেঁধে দিচ্ছিলেন। সুপ্রিম কোর্টে তার বিচার চলছে, এখনো পর্যন্ত রায়দান কিছু হয়নি। তারাও তাদের খোলস ছেড়ে বেরিয়ে এই অরাজনৈতিক ছাত্র সমাবেশের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ এ সমস্ত যারা অরাজনৈতিক, তার মধ্যে অরাজনৈতিক ছাত্র সমাজের যত না অংশগ্রহণ আছে, পদ্ম সমাজের উপস্থিতি আমরা সবাই চাক্ষুষ করতে পেরেছি। অর্থাৎ এর মধ্যে পদ্মফুল ঢুকে আছে। যারা লোকসভা ভোটে বিপুল ভোটে পরাজিত হয়েছে, লক্ষাধিক ভোটে, লক্ষাধিকের কম ব্যবধানের ভোটে, বেশি ব্যবধানের ভোটে, এবং ভারতবর্ষের অন্যতম সেরা জয়ের ব্যবধান অভিষেক বন্দ্যোপাধ্যায় টাউন হারবার কেন্দ্র থেকে 7 লক্ষের বেশি ভোটে জয়লাভ করার পর বাংলার মানুষের কাছ থেকে ঘুর পথে যারা বিতাড়িত হয়েছিলেন, যারা জুতা খেয়েছিলেন, আজকে তারা নানাভাবে বাংলা দখলের ছক কষেছিলেন। আমরা এই ছাত্র সমাজের আন্দোলনের যে গতিপথ, তার সঙ্গে বাংলাদেশের কিছুদিন আগে ঘটে যাওয়া যে রাজনৈতিক বিশৃঙ্খলা, তার মিল পাচ্ছিলাম, তার স্লোগানের মিল পাচ্ছিলাম। আমরা দেখেছি এ প্রমাণযোগ্য সত্য। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা চাক্ষুষ করেছিলাম যে বাংলাদেশ, যারা বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের দাবাদাবি নিয়ে এত কথা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক কারা সেই নিয়ে এত কথা বলেছেন, তাদেরকে আমরা লক্ষ্য করলাম। হাসিনার বিরুদ্ধে সেখানকার মৌলবাদীরা যে স্লোগান দিয়েছিলেন, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, সেই স্লোগান বিজেপি পরিবর্তন না করে সরাসরি কপি করে এবং পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে পেস্ট করে চালিয়ে দেয় দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। অর্থাৎ বাংলাদেশের এই বিশৃঙ্খলাকারী আর পশ্চিমবঙ্গের মাটিতে বিশৃঙ্খলাকারীর মধ্যে কোন নৈতিক পার্থক্য, রাজনৈতিক পার্থক্য নেই। এদের দুপক্ষের উদ্দেশ্য হল গণতন্ত্রকে ধ্বংস করে নিজেদের একনায়কতন্ত্র কায়েম করা এবং ঘুরপথে ক্ষমতা দখল করা। আমরা দেখেছি কিভাবে ছাত্র আন্দোলনের নামে তারা কোথাকার, তাদের পরিচয় চিনি না, তাদের পরিচয় জানি না। কয়েকদিন আগে একজনকে জলকামানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে গেরুয়া বসন পরে এই বঙ্গের তথাকথিত হিন্দু প্রেমীরা সাধু বেশে তাকে দেখে প্রণাম করতে শুরু করেছিলেন। পরক্ষণেই আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার ছেলে এবং কিছু সাধারণ জনতা তারা আবিষ্কার করলেন এর রাজনৈতিক পরিচয়, ইনি বজরং দলের সদস্য। তখনই এনার শ্রদ্ধা সমস্ত জলাঞ্জলি গেল। আমরা দেখলাম বাঁ হাতে করে ঢিল ছুটছেন,
যারা বলেন কাশ্মীরে পাথরবাজি, আমরা ঘটনাকে সমর্থন করি না। যে সেখানে যেমন সেনাবাহিনীকে দেখে যারা পাথর ছোড়েন, তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের হাওড়া, পশ্চিমবঙ্গের কলকাতা, হেস্টিংস, কলেজে বিভিন্ন জায়গায় সেই পাথর ছোড়াদের সঙ্গে আমরা মিল খুঁজে পেয়েছি ক্যামেরায়। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্য যারা দিনান্ত পরিশ্রম করেন, সেই খাঁটি উর্দিধারী আমাদের রক্ষক পুলিশ সমাজ, তাদের প্রতি তারা নিরস্ত্র, তাদের প্রতি পাথর ছুঁড়ে আক্রমণ করছে। আমরা বাংলাদেশ কাশ্মীরের আভ্যন্তরীণ বিশৃঙ্খলতার সাথে পশ্চিমবঙ্গের সেই ঘটিয়ে দেওয়া বিশৃঙ্খলার চেষ্টার যে মিল খুঁজে পেলাম, তা দেখে আমাদের চক্ষু স্থির হয়ে গেছে সমগ্র পশ্চিমবঙ্গে। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। আমরা কি চাই? আজকে একটা দৈনিক সংবাদ মাধ্যমে একটা সংবাদপত্রে পোস্ট লেখা হয়েছে যে সঞ্জয় রায়, যে অভিযুক্ত সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, তার ডিএনএ টেস্ট করে নির্যাতিতার শরীর থেকে পাওয়া যে চিহ্ন, তার মিল পাওয়া গেছে। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে বলতেই পারি যে কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে ধর্ষককে গ্রেফতার করেছিল, তার নাম সঞ্জয় রায়। তারপর 48 ঘন্টার মধ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সেই বিচারের দায়িত্ব দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার হাতে সমর্পণ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত সারা দেশে ধর্ষণ এবং ধর্ষণ সংক্রান্ত যা কিছু যৌন অপরাধ, তা যাতে আগামী দিনে না ঘটতে পারে, এই নিয়ে লক্ষ্য রাখার জন্য এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাগুলির উপর লক্ষ্য রাখার জন্য একটি সুপ্রিম কোর্টের আওতাধীন একটি কমিটি করে দিয়েছেন। তারা সারা দেশে নজর রাখবে। আমরা বলছি যে আর্জিকর কাণ্ডে সহজ সত্যিটা এক শ্রেণীর চক্রান্তকারীরা জোর করে ঢাকা দিতে চাইছেন। তদন্ত যেই করুক, দাবি একটাই যে অভিযুক্তকে খুঁজে বের করতে হবে এবং সাজা দিতে হবে, সাজা দিতে হবে। সাজার মাত্রা কি হবে? মুখ্যমন্ত্রী বলেছেন সর্বোচ্চ সাজা দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সর্বোচ্চ সাজা দিতে হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছে। কিন্তু আপনি আমি চাইলেই হয়ে যায় না, এটা বুঝতে হবে। আজকে প্রায় অনেকদিন পার হয়ে গেল, সত্য বক্তব্য রাখছেন সিপিএম, বক্তব্য রাখছেন বিজেপি, বক্তব্য রাখছেন কংগ্রেস, নানান স্বেচ্ছাসেবী সংস্থা, নানান ক্লাব বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে। দিনের শেষে আমরা মিলিয়ে নিতে চাই কার বক্তব্যের সত্যতা কতখানি। আমরা বলছি সিবিআই গেছে, তদন্ত করেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা কত? উত্তর হবে শূন্য। এখনো পর্যন্ত সিবিআই একটা বুলেটিন দিয়ে বলতে পারেনি যে তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় আছে। আমরা বঙ্গবাসী আমরা জানতে চাই, আমরা জানতে চাই, আমাদের জানার নৈতিক অধিকার আছে, আমাদেরকে জানাতে হবে। সিবিআই জানাতে ব্যর্থ হচ্ছে। যখন তদন্তকারী সমস্যা হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশ কাজ করছিল, তখন ব্যর্থতার দায়ভার, তদন্তের সফলতার কৃতিত্ব, এসব কিছুর ভাগিদার কলকাতা পুলিশ হতে পারত। কিন্তু যখন সিবিআই হাতে তদন্ত গেছে, তখন জবাব দিয়ে সিবিআই কে করতে হবে। আমরা আবার বলছি, কলকাতা পুলিশ না রাজ্য পুলিশ আমরা জানি না, উপযুক্ত শাস্তি দিতে হবে এবং ইমিডিয়েট এই দোষীদেরকে চিহ্নিত করতে হবে। যাদের হাতে দায়িত্ব আছে, আমাদের দেশে এর থেকে বেশি কিছু করা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ আমাদের দেশের যা ক্ষমতা, আমাদের দেশের যা পরিকাঠামো, সেই অনুযায়ী আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা এই ঘটনার তদন্ত করছে। তারা এখনো বলেনি যে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে। এই সমস্ত নানান মিথ্যা গুজব বাজারে ঘুরে বেড়াচ্ছে, যার সত্যতা জানা যাচ্ছে না।
আমরা যা কিছু দেখছি সব সোশ্যাল মিডিয়ায় দেখছি। আমরা দেখলাম, বলতে লজ্জা লাগে, মাথা হেট হয়ে যায় অপপ্রচারের কি ভীষণ একটা তারা ছড়িয়ে দিতে চাইল সমগ্র পশ্চিমবঙ্গের মাটিতে। বলছে নাকি নির্যাতিতের শরীর থেকে 151 গ্রাম সিমেন্ট উদ্ধার হয়েছে। এসব কারা বলছে? এই বিরুদ্ধে আমরা মতামত শুনতে পাচ্ছি। আমরা এর পক্ষেও বলছি না, বিরুদ্ধেও বলছি না। আমরা বলছি নির্যাতিতা ধর্ষিতা হয়েছেন, নির্যাতিতা খুন হয়েছেন, বিচার চাই। কিভাবে বিচার দেবে না দেবে কেন্দ্রীয় সরকার ঠিক করবে। কারণ এখন দেশের আদালত বলে দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের হাতে তদন্তকারী সংস্থার আমরা দায়িত্ব অর্পণ করছি। এইভাবে চলতে পারে না। এত মানুষ বেরোলেন, এত মানুষ মোমবাতি প্রচলন করলেন, রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে মানুষ রাস্তায় নামলেন 14ই আগস্ট রাত্রি 12টায়। তার বললেন নির্যাতিতার বিচার চাই। এই নির্যাতিতার বিচার চাই স্লোগান হঠাৎ পরিবর্তিত হয়ে গেল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে। অর্থাৎ চাইতেন বিচার, চেয়ে ফেলছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। হঠাৎ করে কিছু পথ চলতি মানুষ তারা স্মরণ করলো যে না তো, আমরা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে বাড়ি থেকে বেরোয়নি, আমরা বেরিয়েছিলাম নির্যাতিতার বিচার চাইতে। হঠাৎ মাঝপথে এসে দেখছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর মধ্যে তো রাজনৈতিক অভিসন্ধি আছে। আমরা তো মমতা ব্যানার্জিকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, তার কাছে বিচার প্রার্থনা করছি, তার পদত্যাগ তো চাই। আরে পদত্যাগ কেন করবে? প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিল। বিজেপির নেতৃত্ব যখন আমার মণিপুরের আদিবাসী মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় লুটপাট করিয়েছিল, চলেছিল মণিপুর, মাসের পর মাস প্রধানমন্ত্রী সংসদ ভবনে একটা বিবৃতি পর্যন্ত দেননি। একটা বিবৃতি পর্যন্ত দেননি। একদিন মণিপুর যাননি, প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি। এই পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কলাকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাতৃকেন পুজো করতেন, বলতেন জনগণ মনোহরতী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা, আমার মাতৃ সমান। তিনি বলতেন আদিবাসী বনবাসীদেরকে সম্মান করি। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের আদিবাসী কন্যা বীরমা হাসদাকে মন্ত্রী করলেন, চোত্তরা মান্ডিকে মন্ত্রী করলেন, এই শুভেন্দু অধিকারী তখন বলছেন ওই সমস্ত আদিবাসীরা আমার জুতার তলায় থাকে। শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছিল? শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছিল কিনা জানতে চাইছি। আপনারা জানেন কুস্তিগীরদের করুণ আন্দোলনের ইতিহাসের কথাই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিজেপি সাংসদ ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের জন্মতা সম্মানী করেছিলেন। তার গ্রেপ্তারের দাবিতে দিল্লির বুকে অবস্থান করছিল। এই সমস্ত কুস্তিগীরদের আন্দোলন দিল্লি পুলিশ জোর করে তুলে দিয়েছিল, পদত্যাগ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতরা শূন্য পদত্যাগ করেছিল। কাঠুয়া গণধর্ষণ পদত্যাগ করেছিল। দিল্লির গণধর্ষণ পদত্যাগ করেছিল। পদত্যাগের ইতিহাস তো নেই। দিল্লি থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা, আমরা বলছি না কোন রাজনৈতিক দলের মদতে ধর্ষণ হয়। আমরা বলছি রাজনৈতিক অভিযোগ তখনই ওঠে যখন ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়, সেখানে যদি কোন রাজনৈতিক নেতার নাম থাকে, সেই রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হয়। কলকাতার তিলোত্তমা কাণ্ডে অভয়ার ধর্ষণে যে অভিযোগ দায়ের করা হয়েছে, এই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রেমী মানুষ সেই অভিযোগ পত্রে কি কোন তৃণমূল নেতা, কোন তৃণমূল এমপি, সাংসদ, এমএলএ, কাউন্সিলর তৃণমূলের কোথাও কোন কারোর নাম খুঁজে পেয়েছেন? কিন্তু হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সরকার চলছে।
আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে নিশ্চিতভাবে সরকারের দায়িত্ব পড়ে মহিলাদের নিরাপত্তা আমাদেরকে আরো ভাবে শক্তিশালী করতে হবে। শুধুমাত্র শক্তিশালী করতে হবে বললেই তো শক্তিশালী থাকবে না, আমাদেরকে সংযত হতে হবে, আচরণ সংযত হতে হবে। এই ধর্ষণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কাছে একটা সামাজিক ব্যাধি বলে আমরা মনে করি। এই গেরুয়ার গর্ব করা হচ্ছে, জল কামানের সামনে দাঁড়িয়ে ধর্ষিতার পক্ষে বিচার চেয়েছে। বিচার চাওয়ার অধিকারকে আমরা সম্মান জানাই, ভারতবর্ষের সংবিধান সে অধিকার আমাদেরকে দিয়েছে। আর একজন গেরুয়া পরে রাম রহিম, বাবা রাম রহিম মনে আছে? তার আশ্রমের মধ্যে তার সন্ন্যাসী যারা ভক্তি বদী মায়েরা থাকতেন তাদেরকে দিনের পর দিন দিয়ে ধর্ষণ করতেন এবং ধর্মীয় অভিশাপের ভয় দেখাতেন, তাদেরকে পাপ পুণ্যের ভয় দেখাতেন বাবা রাম রহিম। আর প্রধানমন্ত্রী দেশে যদি এরকম দুরাচার হয়, প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হয়, আইন প্রণয়ন করতে হয়। তাই তো আমাদের গর্বের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস বলেছেন যে আগামী কয়েকদিন টাইম দিলাম, 1-2 মাসের মধ্যে যদি দেখি দিল্লির সরকার এই ধর্ষণের বিরুদ্ধে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আইন প্রণয়নের জন্য বিল না আনছে, তাহলে সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী অনুযায়ী আমি একক সাংসদ হিসাবে প্রাইভেট বিল আনয়ন করব এবং সংসদদের কাছে ঘুরে ঘুরে বলবো এই কেন্দ্রীয় সরকার নারী সুরক্ষার জন্য সর্বোচ্চ শাস্তির প্রতিবিধানের কোন ব্যবস্থা করতে পারছে না। আমি বিল এনেছি, আপনারা সমর্থন করলে আইন হবে, আপনারা সমর্থন করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। কিন্তু কবে হবে বিচার? যাদের ভরসা নেই পশ্চিমবঙ্গ সরকারের উপর, যাদের ভরসা নেই তৃণমূল কংগ্রেসের ওপর, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের ওপর, তারা বিরোধী প্রার্থী দিয়ে একবার নিজেদের ওজনটা দেখে নিয়েছেন। 2024 সালের গত কয়েক মাস আগে 13ই মে ঘটে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের কয়েক দফা নির্বাচনে দেখেছেন তুল্যমূল্য ওজনদারিতে পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে কোন দিকে চাপিয়েছে আর তৃণমূল কংগ্রেসকে কোন দিকে চাপিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে কে আসেনি এই বাংলার মাটিকে বিচলিত করতে, তদস্ত করতে এবং ভয়ের পরিবেশ তৈরি করে প্যারামিলিটারি দিয়ে ঘিরে দিয়ে নানাবিধ চক্রান্ত করে আমাদের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কালিমালিপ্ত করতে, গ্রেপ্তার করতে কসুর করেননি। সিজিও কমপ্লেক্সে ডাকি ঘন্টার পর ঘন্টা আটকে রেখে তাদের সামাজিক সম্মান হানি করেছে, ক্ষমতা দখল করতে পারেননি। কিন্তু গণতন্ত্রে আপনাদের অবস্থানকে আমরা সম্মান করি। এই পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ বিধানসভা, এখানকার বিরোধী বিজেপি তাদেরকে সম্মান করে। কিন্তু আমরা প্রশ্ন করি, কেন্দ্রে একটা সরকার চলছে, সেখানে আমরা বিরোধী, আমাদের সাংসদরা কি সম্মান পায়? আমাদের সাংসদ মহুয়া মিত্রের সাংসদ পদ বাতিল করে দেওয়ার চক্রান্ত করেছিল, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার প্রস্তুতি নিয়েছিল। যদি একক সংখ্যাগরিষ্ঠতায় এই 2024 নির্বাচনে দিল্লির বুকে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ সরকার হতো, আমরা হলফ করে বলতে পারি ওরা সেই ঘটনার পুনরাবৃত্তি করে মহুয়া মিত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করত এবং ভারতীয় ন্যায় সংহিতার নামে যেভাবে পুলিশের হাতে সারা দেশে স্বরাষ্ট্র দপ্তরের হাতে ক্ষমতায়ন করে ঘুরপথে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, গণতন্ত্রের কণ্ঠস্তব্ধ করার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীর একনায়কতান্ত্রিকতার ফল। এর মধ্যে দিয়ে তারা কঠিন আইন প্রণয়নের মধ্য দিয়ে বিরোধীদেরকে গ্রেপ্তার করার, দেশের তৈরির আইনে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখার মতো ঘটনা এই ভারতবর্ষের মুখে ঘটেছে। তার নায়ক নরেন্দ্র মোদীর কথা আমরা ভুলে যাই। আমাদের পার্থ জানাচ্ছে সিবিআই বিচার করছে, এখনো পর্যন্ত জেলা অবরুদ্ধ, তার কোনো বিচার হয়নি। আমাদের অরূপ মন্ডল, আমাদের গর্বের, আমাদের কেষ্টদা, আমরা যার নাম বলতে
বলতে গর্বিত বোধ করছি, সেই কেষ্টটাকে আটকে রেখেছেন পশ্চিমবঙ্গে। আটকে রেখে আপনারা ক্ষান্ত হননি। শুভেন্দু অধিকারী বলেছিল যে আমি সিবিআই কে বলে দেবো তিহার জেলে বন্দি রাখতে হবে কেষ্টকার মেয়েকে। সেই কেস শুভেন্দু অধিকারীর কথা শুনে সিবিআই এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। ইডি যৌথভাবে মামলা দিয়েছে। আজ পর্যন্ত সেই কেস কি হলো কেউ জানে না। বিনা বিচারে আটকে রেখেছে। তাই সুপ্রিম কোর্ট বলেছে যে এইভাবে বিনা বিচারে বছরের পর বছর কাউকে আটকে রাখা যায় না। আমরা ভয় পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পর বাংলার বুকে নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প, আর্থিক প্রকল্প ঘোষণা করার মধ্যে দিয়ে নারীদের আর্থিক স্বাধীনতা তিনি যেমন জ্ঞাপন করেছেন, তিনি যেমন প্রদান করেছেন, তাদের শিক্ষার ক্ষেত্রে তিনি যেমন কন্যাশ্রী প্রকল্প ঘোষণা করেছেন এবং তা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, সে কথা আপনাদের জানা। তেমনি একইভাবে তিনি এই রাজ্যে 35টারও বেশি মহিলা থানা তৈরি করেছেন নারী ঘটিত অপরাধ বিচার করার জন্য, যা পশ্চিমবাংলার মাটিতে আগে ছিল না। বন্ধুগণ, আগে ছিল না। এই ডিস্টার্ব করবেন না। কাকে ডাকছে? চলে যান। বারবার ডাকছে, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। কাকে ডাকছে কেন? এই যে মহিলা থানাগুলি তাদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে। যারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য কিছু করেনি, এই পশ্চিমবঙ্গের বুকে বর্তমান কোর্ট চত্বরে ট্রেজারি বিল্ডিং এর উল্টো দিকে ডিএম অফিসের পাশে মহিলা থানা, এ কাদের জন্য তৈরি হয়েছে? সীমান্তবর্তী থানাগুলিকে আইসি থানা তৈরি করা, যেগুলো পুলিশ ফাঁড়ি ছিল সেগুলোকে থানায় রূপান্তরিত করা, অফিসার পোস্টিং করানো, ছোট ছোট পুলিশ সেবা তৈরি করা। এ কে করেছেন বাংলার বুকে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই পশ্চিমবঙ্গের বুকে নারীদের অধিকার সুরক্ষিত রাখার জন্য গ্রাম পঞ্চায়েতের 30 পঞ্চায়েত নির্বাচনে আমরা কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে 50% মহিলা সংরক্ষণ করেছি। তা পশ্চিমবাংলার মহিলাদের এই পঞ্চায়েতি রাজে যাতে মাথা উঁচু করে তারা বাঁচতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আসনের মোট 40% আসন দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলা প্রার্থী দিয়েছেন। আমাদের এই জেলার বর্তমান পূর্বের আসন তফসিলি সংরক্ষিত আসন লোকসভায় আপনারা জানেন, সেখানে আর্জি করে প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর শর্মিলা সরকারকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আসনটি মহিলা সংরক্ষিত নয়। আর এত নারী দলটি বিজেপি, তারা এই বর্তমান জেলার বুকে একটা বিজেপির সমর্থক মহিলাকে খুঁজে পাননি। তারা একটা নারীকে তারা মর্যাদা দিতে পারেননি। তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার পর অন্তর্কলহে জর্জরিত বিজেপি, তারা নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক একটা অত্যন্ত লুম্পেন, যার আচার আচরণ ফেসবুকে ভাইরাল হয়েছে, কবি আলীর নামে, যিনি বাংলার কবি আলীর সংস্কৃতি, যিনি এই কবিগান, যিনি আমাদের এই বাংলার সংস্কৃতি কবিগান, সেই কবিগানের নামে যিনি লুম্পেনগিরি করে বেড়ান, সেরকম একজন সাংসদকে বর্তমান লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন একজন মহিলা প্রার্থীর বিরুদ্ধে। আর বর্তমানের মানুষ তার মুখে চুনকালি মাখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপরেও শুভেন্দু অধিকারীরা নারী নির্যাতনের, নারী নিরাপত্তার কথা বলেন। আমরা ধিক্কার জানাই। আমরা বলছি এই রাজ্যে নারী সুরক্ষার বিচারের জন্য, দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত তৈরি হয়েছে। সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা যদি মিথ্যা বলি সম্প্রচারের মাধ্যমে আমাদের মিথ্যাকে মুখোমুখি করে দেবেন জনতার দরবারে। এই রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালত ছিল না। নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারী নির্যাতনের ক্ষেত্রে, নারীদের উপর ঘটে যাওয়া জঘন্যতম অপরাধগুলি দ্রুত বিচারের ক্ষেত্রে এবং শিশু যৌন অপরাধ বিচারের ক্ষেত্রে, অর্থাৎ পক্সো আইন আপনারা জানেন, তার জন্য আমরা আমাদের নেত্রী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছেন। দুর্ভাগ্য, সৌভাগ্যের বিষয় এখানে লুকিয়ে নেই। এখানে লুকিয়ে আছে যে সমস্ত অবুঝ আন্দোলনকারী রাজনৈতিক ক্ষমতায় তাদের ললায়িত জীব নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে, পশ্চিমবঙ্গের মসনদ দখল করবে। আর তাদের কথা শুনে না কাদের দাবি মেনে জানি না, আজকে যারা সিবিআই আন্দোলনকে বলছেন সব ভালো হয়েছে, রাজ্য সরকারের মুখে কালি পড়েছে। মুখে কালি পড়ুক আর ধুলি পড়ুক, এখানে লিখে দিন এই আর্যিকর কাণ্ডের বিচার সিবিআই আদালতে হবে। আর সিবিআই আদালতে
থেকে 10 বছরের আগে এই ঘটনার বিচার হবে না। আমাদের দুঃখে হাততালি দেওয়ার নয়, এটা হাততালি দেওয়ার কথা নয়, এটা বেদনার কথা। কলকাতা পুলিশ বিচার করলে, রাজ্য পুলিশ বিচার করলে, ফাস্ট ট্র্যাক আদালতে বিচার হতো, 3 মাসের মধ্যে কাস্টডি ট্রায়াল শুরু হতো। এই ধর্ষিতার, এই ধর্ষকের বা এই খুনিদের বিচার শুরু হয়ে যেত। আর সিবিআই হাতে এই বিচার ব্যবস্থা চলে যাওয়ার পর এই ফাস্ট ট্র্যাক আদালতের বিচার পাওয়ার যোগ্যতা হারিয়েছে এই অপরাধটি। এটা আমরা হলফ করে বলতে পারি। সিবিআই এর বিশেষ আদালত 8 থেকে 10 বছর কমপক্ষে অতীত দিনে সিবিআই এর যে ট্র্যাক রেকর্ড সেই অনুযায়ী বলতে পারি। অর্থাৎ এখনই আমরা আরজিকর কাণ্ডের বিচার পেতে পারছি বলে মনে হচ্ছে না। তাই আমাদেরকে পুনর্বার রাস্তায় নামতে হয়েছে কয়েকদিনের মধ্যে। আগামী দিনগুলিতে এই তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা ব্যানার্জি থাকবে রাস্তায় এই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে। অনেকে যারা বেরিয়েছে স্বার্থান্বেষী, কুচক্রী, আর অনেকে যারা বিশৃঙ্খলাকারী বেরিয়েছেন, ধর্মে ধর্মের লড়াই লাগিয়ে দিচ্ছেন, পুলিশকে মেরে পুলিশের চোখ কানা করে দিচ্ছেন, জোর করে নবান্ন দখল করতে যাচ্ছেন। বন্ধুগণ, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই বাংলার মা নবান্নের 14 তারাই জেগে থাকবে, বাকি সবাই সুখসজ্জায় ঘুমিয়ে পড়বে, মিলিয়ে নেবেন আর কয়েকটা দিন পার হতে দিন। তাই বলছি, যারা প্রকৃত অর্থে আর্যিকর ঘটনার বিচার চান তারা আসুন, আমাদের সাথে যোগ দিন, আমাদের নীতির সাথে ঐক্যবদ্ধ হন। আসুন, আইনের পরিভাষা আমরা খুঁজে বার করি, আইনের দিক কুলি খতিয়ে দেখি। ভারতবর্ষ একটা গণতন্ত্র প্রেমী রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এর একটা সংবিধান আছে, এর একটা আইনের প্রতিবেদন আছে। আপনি চাইলে বিচার হতে পারে না, আমি চাইলে বিচার হতে পারে না। আইনের বই অনুযায়ী চলে। অনেকে মজা করে বলেন ভারতবর্ষের আইন অন্ধ। অন্ধ কেন বলা হয়? যিনি অভিযুক্ত এবং যিনি অভিযোগকারী বিচারক কারোর পক্ষে থাকেন না। তিনি অন্ধভাবে একজন ঘোড়া, যেমন একটা ঘোড়াকে যখন রাস্তায় ছোটানোর সময় তার চোখের দুপাশে দুটো আড়াল দিয়ে দেওয়া হয় যাতে দুপাশে দেখতে না পারে। দেখতে পেলে ঘোড়াটি প্রভাবিত হবে, ঘোড়া থেমে যাবে, গতি কমে যাবে। ভারতবর্ষে আইন ব্যবস্থার চোখের দুপাশে দুটো আড়াল দেওয়া আছে। তারা অভিযোগকারীর পক্ষেও না, তারা অভিযুক্তের পক্ষেও না। আইনের বই যা বলেছে, ভারতবর্ষের সংবিধান যা বলেছে, সিআরপিসি, আইপিসি, ভারতবর্ষের ন্যায় সংহিতা যা বলেছে সেই অনুযায়ী বিচার হবে। আর সিবিআই করলেও সেই অনুযায়ী বিচার হবে, আর কলকাতা পুলিশ করলেও সেই অনুযায়ী বিচার হবে। লাভের লাভ এটাই হলো, সিবিআই করলো বিচারটা ছুটে গেল। দায়িত্বের সঙ্গে বলছি, কোনোভাবে অতি দ্রুত বিচার দেওয়ার ক্ষমতা নেই। যদিও আমরা আন্দোলন করবই করব, জোরালো হবে। দল যখন যেমন নির্দেশ দেবে, কখনো গ্রামে থাকবো, বুথে থাকবো, অঞ্চলে থাকবো, বাজারে থাকবো, জেলায় থাকবো, দরকার হলে সিবিআই ভবন ঘেরা হবে। তাদের নির্দেশের অপেক্ষায় আছি। এই তৃণমূল কংগ্রেস থাকবে, আপনারা থাকবেন, আমরা থাকবো। এই পশ্চিমবাংলার মা ধর্ষিতা হয়েছে, তার বিচার সিবিআই কে দিতে হবে, কারণ দেশের সর্বোচ্চ আদালত তাকে দায়িত্ব দিয়েছে। আর যদি কলকাতা পুলিশের উপর বিচারের দায়িত্ব থাকতো, 3 মাসের মধ্যে কাস্টডি ট্রায়াল অর্থাৎ বিচারাধীন এই বন্দীকে বন্দী অবস্থায় তার কেসের চার্জশিট দিয়ে তার ফাইনাল ট্রায়াল শুরু করে দেওয়ার চাইত। এই যে আইনি অসুবিধার মধ্যে আমরা পড়লাম, সিবিআই চাইতে গিয়ে মহামান্য আদালত সিবিআই দিয়েছে। আমাদেরকে আন্দোলন থামানো চলবে না, সবাই ঘুমিয়ে পড়বে। আবার বলছি, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। এই মহিলা শুধু নয়, এই নির্যাতিত শুধু নয়, এই পশ্চিমবাংলার বুকে কোন রকম যেন যৌন অপরাধমূলক কোন ঘটনা না ঘটে, তার জন্য সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী নির্দেশের প্রতি লক্ষ্য করে রাখতে হবে। আন্দোলনের ছাঁচ সেই দলের নেতৃত্বের নির্দেশ মোতাবেক আমরা বাড়াবো। এই বলে আমি পুনর্বার আপনাদের সাথে সাথ মিলিয়ে আর্যিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং অতি দ্রুত বিচারের দাবিতে আজকে এখানে আমরা জমায়েত হয়েছি। আমরা আমাদের বক্তব্য জ্ঞাপন করেছি। ভাতার সহ সমগ্র পশ্চিমবঙ্গে কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এই বিচারের দাবিতে। এর বিচার করতেই হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের জেদ।
এটা আমাদের ঘোষণা, আমাদের দল করেছে। আপনাদের সকলকে আমার প্রণাম, সংগ্রাম, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আরজিকর কাণ্ডে দোষীদের সর্বোচ্চ ফাঁসির দাবিতে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে।